গুড মর্নিং। মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাই বাড়িতে আছো। তো আজকে আমি তোমাদের তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি। এর আগে আমি তোমাদের দুটো ক্লাস নিয়েছিলাম। তো তোমাদের অধ্যায় ছিল পঞ্চম অধ্যায় এবং প্রোগ্রামিং ভাষা, এটার উপর আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আসলে একটা প্রোগ্রামিং কিভাবে যোগ করা হয়। সেই যোগটা তোমরা বুঝতে পারো না, অনেকেই কমেন্ট করেছিলে। তো আমি পুরো প্রোগ্রামটাই আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে সবাই খেয়াল করবে। তো আমি আগে প্রোগ্রামটা লিখতেছি, তোমরা একটু দেখো। তো এটা হচ্ছে কিভাবে কিবোর্ড থেকে দুটি সংখ্যা নিয়ে তাদের মধ্যে যোগ করতে হয় সেই প্রোগ্রামটা। তাহলে আমি একটু তোমাদের প্রোগ্রামের প্রথম থেকে আসি। প্রথমে লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio.h। তো এটাকে বলা হয় হেডার ফাইল। তোমরা একটু নোট করে নিবে, আমি একটু লিখেও দিচ্ছি যে অংশটাকে বলা হয় হচ্ছে হেডার ফাইল। আমি নিচের অংশটাকে একটু মুছে ফেলছি, কারণ উপরের অংশটা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, নিচের অংশটা পরে আসতেছে। তো এই অংশটাকে বলা হচ্ছে হেডার ফাইল। তো এখানে যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। তো এই stdio.h এটা আসলে সংক্ষেপে আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ এই প্রোগ্রামে আমরা যে ইনপুট ফাংশন ব্যবহার করব এবং যে আউটপুট ফাংশন ব্যবহার করব তার কাজ এই হেডার ফাইল করে থাকে। তো আমাদের সি প্রোগ্রামে আরও রকমের হেডার ফাইল আছে, কিন্তু তোমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে এই হেডার ফাইল। অর্থাৎ এই হেডার ফাইল অবশ্যই একটা প্রোগ্রামের জন্য প্রয়োজন, অর্থাৎ লাগবেই। এটা ছাড়া তুমি একটা প্রোগ্রাম ইনপুটও নিতে পারবে না এবং সেখান থেকে কোনো ফলাফলও বের করতে পারবে না। এরকমের আরও দু একটা হেডার ফাইল আমি লিখে দিচ্ছি, যেমন আছে math.h। তো এই হেডার ফাইলটাও আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। আমরা অনেক সময় রুটের কাজ করব, তারপর স্কোয়ারের কাজ করব বা কিউবের কাজ করব, যেমন এ স্কোয়ার, এ কিউব। এগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমাদের এই math.h এই হেডার ফাইলের প্রয়োজন হবে। আবার তোমরা অনেক বইতেই দেখতে পাবে যে conio.h এই হেডার ফাইলটা ব্যবহার করছে।
তো আমরা যখন কোড ব্লকস প্রোগ্রাম উন্নয়ন সফটওয়্যারে কাজ করব, তখন আমাদের এই হেডার ফাইলটা ব্যবহার না করলেও চলবে। অর্থাৎ এই হেডার ফাইলটা আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন কিছু ফলাফল আসবে স্ক্রিনে, সেটা যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা এই কোনো.h হেডার ফাইলটা ব্যবহার করব। এরপর আমাদের যে ফলাফলটা আসতেছে স্ক্রিনে আমাদের ফলাফলটা দেখা যাবে। অর্থাৎ ফলাফল যখন তৈরি হবে তখন কিন্তু ফলাফলটা দেখা যাবে না। অর্থাৎ কোনো.h ব্যবহার করে যখন আমরা getch ব্যবহার করব তখন আমাদের ফলাফলটা দেখা যাবে। অর্থাৎ এই কোনো.h যে কাজ হচ্ছে এই ফাংশনটা এবং এই ফাংশনটার জন্য। অর্থাৎ এটার কাজ হচ্ছে স্ক্রিন ক্লিয়ার করা, আর এটার কাজ হচ্ছে ফলাফলটা স্ক্রিনে দেখানো। অর্থাৎ এটা যদি আমরা ব্যবহার না করি ফলাফল তৈরি হলেও স্ক্রিনে দেখা যাবে না। তো এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামের হেডার ফাইল। তার ভিতরে #include_studio.h এটা আমাদের লাগবেই, এটা ছাড়া আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো না। তাহলে এগুলো আমাদের হেডার ফাইল। এরপরে আমরা পরবর্তী অংশে একটু আসি। এরপরে ছিল মেইন। এটা হচ্ছে একটা ফাংশন এবং এটাকে বলা হয় প্রধান ফাংশন বা মেইন ফাংশন। অর্থাৎ একটা প্রোগ্রামের শুরু এখান থেকেই। অর্থাৎ এটা আমাদের অবশ্যই লাগবে, এটা ছাড়া আমাদের কোনো প্রোগ্রাম হবে না। এবং মনে রাখতে হবে যে এখান থেকে কি প্রোগ্রামের শুরু। এবং এরপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এরপর আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব তখন প্রোগ্রামটা শেষ হবে। অর্থাৎ মেইনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর মনে রাখতে হবে একদম শেষও আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা যে অংশটা লিখেছিলাম INT, তো INT এটাকে বলা হয় ডেটা টাইপ। এই অংশটাকে বলা হচ্ছে কি ডেটা টাইপ, অর্থাৎ ডেটার ধরন, কি ধরনের ডেটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে হচ্ছে INT, আসলে এখানে সংক্ষেপে দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের পুরো অংশটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয় না, শুধুমাত্র INT ব্যবহার করা হয় এবং এটা একটা ডেটা টাইপ। তো INT যখন আমরা ব্যবহার করব সেখানে আসলে কোন ধরনের সংখ্যা আমরা নিতে পারবো। তো আমরা সবাই ইন্টিজার মানে কি জানি কি পূর্ণ সংখ্যা। অর্থাৎ সেখানে আমরা 1, 2, 3 বা -5 এই ধরনের আমরা পূর্ণ সংখ্যাগুলো ইনপুট নিতে পারবো, বা ফলাফলও আমাদের এই পূর্ণ সংখ্যাগুলো আসবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো ভগ্নাংশ নিতে পারবো না, যেমন 5.5, 7.2 এই ধরনের যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা আমরা নিতে পারবো না যখন আমরা এই INT ডেটা টাইপ ব্যবহার করব, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করব। তো এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যার জন্য। তাহলে আমরা কি ভগ্নাংশ নিতে পারবো না? অবশ্যই এগুলো আমাদের নেওয়া সম্ভব। তো এগুলোর জন্য আমাদের ডেটা টাইপ পরিবর্তন করতে হবে। তখন আমরা ইন্টিজারের পরিবর্তে ব্যবহার করব ফ্লোট ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপ যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমরা এই ভগ্নাংশগুলো ইনপুটও নিতে পারবো এবং ফলাফলও কিন্তু আমাদের এই ভগ্নাংশগুলো আসবে। এরকম আরও ডেটা টাইপ আছে, যেমন আরও একটা ডেটা টাইপ ব্যবহার করা হয় ডাবল। তো ফ্লোট ডেটা টাইপ আমরা ব্যবহার করতে পারবো, ডাবল ব্যবহার করতে পারবো। এরপর আমরা যদি বিভিন্ন ক্যারেক্টার নিতে চাই, যেমন A, B, C, D ইত্যাদি ক্যারেক্টার যদি আমরা ইনপুট নিতে চাই বা ফলাফল প্রকাশ করতে চাই তখন আমাদের আরও একটা ডেটা টাইপ প্রয়োজন হয়, এটা বলে হচ্ছে CHAR। এবং এটাও কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ এবং তার সংক্ষেপে যখন আমরা প্রোগ্রামে ব্যবহার করি তখন এটাকে লেখা হয় CHAR।
তো এই ছিল আমাদের ডেটা টাইপ। এর পরবর্তীতে আমি একটা অংশ লিখেছিলাম এ বি, তারপর হচ্ছে সাম। আমি আগেই বলেছিলাম যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে কিবোর্ড থেকে আমরা দুটো সংখ্যা নিব এবং তাদের মধ্যে আমরা যোগ করে ফলাফল বের করব। তো অনেকেই তোমাদের এই অংশটা নিয়ে এই প্রশ্ন ছিল যে কিভাবে আসলে এই যোগটা করা হয়। এখানে দেখো আমরা দুটো ভেরিয়েবল ব্যবহার করছি এ এবং বি। তো প্রথমে একটু আসা যাচ্ছে ভেরিয়েবল কি। তো ভেরিয়েবল হচ্ছে যার মান পরিবর্তনশীল, তাকে বলা হয় ভেরিয়েবল। অর্থাৎ এর মধ্যে আমরা কিছু মান নিতে পারবো, যে এ এর ভিতরে আমরা কিছু মান নিতে পারবো, বি এর ভিতরে আমরা কিছু মান নিতে পারবো। সেই মানগুলো যে কোনো মান হতে পারে, যেমন এর মান আমরা 2 নিতে পারি, বির মান আমরা 3 নিতে পারি, যে কোনো মান আমরা ইনপুট নিতে পারি। যেমন আমরা এর মান যদি রাখি 2 আর বির মান যদি আমরা রাখি 3, তাহলে এই দুটো সংখ্যা আমরা ইনপুট নিচ্ছি, 2 এবং 3। এরপর আমি একটা কথা ব্যবহার করছি সাম। এই সাম ভেরিয়েবলটা হচ্ছে যে যোগ করে আমরা এটার ভিতরে রেখে দিই, তো সামেশান। সংক্ষেপে আমি লিখছি সাম। তোমরা এখানে পুরো অংশটাও লিখতে পারো, ভেরিয়েবলের নাম বা অন্য কিছু লিখতে পারো, এক কথাটাও লিখতে পারো। ভেরিয়েবল তুমি বিভিন্নভাবে ডিক্লেয়ার করতে পারো। তো এখানে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল কি দেখা যাবে, যে 3 আর 2 5 ফলাফলটা আসবে। তো এই ছিল ইনপুট নেওয়ার জন্য আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এ এবং বি। তো এখানে তুমি মান পরিবর্তন করে দিতে পারো। যখন তুমি প্রোগ্রাম বারবার রান করবে সেখানে তুমি যে কোনো মান দিতে পারো, যে এর মান তুমি 5 ব্যবহার করলে, বির মান তুমি 6 ব্যবহার করলে, এরকমের বিভিন্ন মান নিতে পারো তুমি। যেমন আরেকটা মান আমি যদি নিই যে ইকুয়ালটা আমরা 5 ব্যবহার করলাম আর বি ইকুয়ালটা আমরা 8 ব্যবহার করলাম, তো এটাও কিন্তু প্রোগ্রাম যোগ করে দিবে। অর্থাৎ এই মানগুলো কিন্তু পরিবর্তনশীল, যে এর মান আমি একবার 2 নিলাম, একবার আমরা 5 নিলাম, বিভিন্ন সময় বিভিন্ন মান আমরা কিন্তু নিতে পারবো। তো এটা ছিল ভেরিয়েবল। এরপর যখন আমরা একটা লাইন শেষ করব সেই প্রোগ্রামিংয়ে, তখন আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। অর্থাৎ এর আগে আমরা ইংলিশে লেখার সময় কিন্তু ফুল স্টপ ব্যবহার করতাম এবং বাংলা লেখার সময় আমরা দাড়ি ব্যবহার করে কোনো কিছু শেষ করতাম। তেমনিভাবে প্রোগ্রামিংয়েও যখন আমরা মেইনের ভিতরে কোনো কিছু লিখব তখন আমরা সেমিকোলন দ্বারা লাইনটা শেষ করব। তাহলে এই প্রোগ্রাম উন্নয়ন যে সফটওয়্যার আছে সে বুঝতে পারবে যে এই লাইনটা শেষ হয়ে গেছে। দু একটা জায়গায় আমরা সেমিকোলন ব্যবহার করব না, যেমন কিছু স্টেটমেন্ট আছে, কন্ডিশন আছে, কিছু লুপ আছে, সেগুলোর ক্ষেত্রে শেষে সেমিকোলন ব্যবহার করা হয় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সব জায়গাতে আমাদের সেমিকোলন দ্বারা একটা লাইন শেষ করতে হবে। এর পরবর্তীতে আমাদের ছিল স্ক্যানএফ। এটা একটা ফাংশন, স্ক্যানএফ। এটাকে বলা হচ্ছে ইনপুট ফাংশন। এই ফাংশনটার নাম হচ্ছে ইনপুট ফাংশন। অর্থাৎ প্রোগ্রামে যদি আমরা কোনো ইনপুট নিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতে হবে। এটা যদি আমরা ব্যবহার না করি তাহলে প্রোগ্রামে কিন্তু আমরা কোনো ইনপুট নিতে পারবো না। তাই অবশ্যই আমাদের স্ক্যানএফ নিতেই হবে। এরপর আমরা ডাবল কোটেশন ব্যবহার করব। ডাবল কোটেশনের মধ্যে আমরা কিছু ফরম্যাট স্পেসিফায়ার নিতে হবে আমাদের, যেহেতু আমাদের ইনপুট নিতে হবে তাহলে আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ারও প্রয়োজন। আর সেই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব ঠিক এই ডাটা টাইপ দেখে। এখানে ডেটা টাইপ আমাদের যা থাকবে এই ডেটা টাইপের উপর নির্ভর করেই আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। যেমন ইন্টিজারের জন্য আছে %d, আর এটার নাম হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার। তোমরা একটু নোট করে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাট স্পেসিফায়ার। এরকমের আরও অনেক ফরম্যাট স্পেসিফায়ার আমরা ব্যবহার করব। ইন্টিজারের জন্য আমরা %d ব্যবহার করি। আবার যদি আমরা ফ্লোট ব্যবহার করতাম তার জন্য আমাদের থাকতো %f।
আবার যদি আমরা ক্যারেক্টার ব্যবহার করতাম তাহলে তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার থাকতো পার্সেন্টেজ সি। আবার যদি আমরা ডাবল ব্যবহার করি তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এলএফ। এরকমের বিভিন্ন ডেটা টাইপের জন্য বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার আমরা ব্যবহার করব। তো এখানে আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করলাম একটা, কারণ আমরা প্রথমে এ ইনপুটটা ব্যবহার করতেছি। একটা ইনপুটের জন্য আমরা পার্সেন্টেজ ডি নিলাম। তো আমাদের ইনপুট আছে কিন্তু দুইটা, এ আছে এবং বি আছে, তাই আমাদের আরও একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি। অর্থাৎ দুইটা সংখ্যা আমরা ইনপুট নিচ্ছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তার জন্য আমরা দুটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম। এরপর আমাদের ডাবল কোটেশন শেষ করতে হবে, এরপর আমরা একটা কমা ব্যবহার করব। এরপর আমরা যে ভেরিয়েবলটা নিব তাকে থাকার জন্য একটা জায়গা দিতে হবে, অর্থাৎ আমরা যে মানগুলো নিব, কিবোর্ড থেকে আমরা বিভিন্ন ইনপুট নিচ্ছি, সেই ইনপুটগুলো নিয়ে আমরা কোথাও একটা রেখে যাব। সেই জন্য আমাদের অ্যাম্পারসেন্ট এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপর আমরা নিচ্ছি এর ভিতরে মানটা নিচ্ছি, তাহলে আমরা এভাবে লিখব। তাহলে কি হবে, যে আমরা যে মানটা কিবোর্ড থেকে নিব সেই মানটা একটা জায়গায় থাকবে, তার একটা লোকেশান তৈরি হবে, তার একটা জায়গাও তৈরি হবে। এই জন্য আমরা ব্যবহার করব অ্যাম্পারসেন্ট এ। যেহেতু আমরা দুটো সংখ্যা ইনপুট নিচ্ছি তাই আমাদের আরও একটা লাগবে অ্যাম্পারসেন্ট বি। এরপর আমাদের এই লাইনটা শেষ, তাহলে আমাদের সেমিকোলন দিয়ে দিতে হবে। এরপর একটু সমীকরণে আসা যাক। আমাদের যে সমীকরণটা ছিল সাম ইকুয়াল টু এ প্লাস বি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আমাকে জানিয়েছিলে যে সাম ইকুয়াল টু এ প্লাস বি এই সমীকরণটা আসলে কিভাবে করতে হবে, আসলে এর কার্যক্রমটা কি, অনেকেই বুঝতে পারো নাই। যদিও আমি আগেই বলে আসছি একটু, তারপর এখানে আমি তোমাদের আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা একটা সংখ্যা নিচ্ছি এ আর একটা সংখ্যা নিচ্ছি বি, তাহলে দুটো সংখ্যা কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে একটা মান আমি মনে করে নিলাম 3, এর মানটা নিলাম আমরা 3, আর বি এর মান আমরা নিলাম মনে করো 5। তাহলে এর মান আসতেছে কত, 3 প্লাস বি এর মান আসতেছে কত, 5। তাহলে এখানে যে সাম নামক ভেরিয়েবল আছে তার ভিতরে মানটা কত দেখা যাবে, তাহলে সে মূলত যোগ করে দিবে, 5 আর 3কে সে যোগ করে দিবে, তাহলে সামের ভিতরে মানটা চলে আসবে 8। তো এটাই মূলত এই সমীকরণের কাজ। অর্থাৎ এর আগে আমরা বীজগণিতে যে যোগ করে আসছি বিভিন্ন প্রকার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তো এটাও সেই একই কাজ করে। তাহলে সে কী করবে, যোগ করে মানটা এই সাম নামক ভেরিয়েবল আছে তার ভিতরে এই মানটাকে সে রেখে দিবে। অর্থাৎ আমাদের ফলাফলে তাহলে কত চলে আসবে, 8 চলে আসবে। এখন যদি আমি এর মান 3 না নিয়ে যদি আমরা 4 ব্যবহার করি, আবার যদি বি এর মান 5 না নিয়ে যদি 2 ব্যবহার করি, তাহলে কিন্তু সামের ভিতরে মানটা কত চলে আসবে, 6 চলে আসবে। অর্থাৎ বিভিন্ন সময়ে কিন্তু আমাদের বিভিন্ন মান চলে আসবে। আমরা ইনপুটে যা ব্যবহার করব আমাদের ফলাফলেও কিন্তু সেই মানটাই আসবে। তাহলে আমরা কিন্তু ফলাফলটা পেয়ে গেছি, যে ফলাফলটা হচ্ছে কত, প্রথমের জন্য 8। তাহলে এই ফলাফলটা কিন্তু আমাদের প্রকাশ করতে হবে। এই ফলাফলটা প্রকাশ করার জন্য আমাদের আরেকটা ফাংশনের প্রয়োজন আছে, এবং সেই ফাংশনের নামটা হচ্ছে প্রিন্টএফ। তাহলে আমরা ফলাফলটা বের করব, ফলাফল আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের পরবর্তী যে অংশ ছিল প্রিন্টএফ। এই যে প্রিন্টএফ, এটাকে বলা হচ্ছে আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন তোমরা একটু লিখে নিবে, এটা হচ্ছে আউটপুট ফাংশন, অর্থাৎ এটা ফলাফল প্রকাশ করে। এরপর আমরা ফলাফলটা পেয়ে গেছি সাম নামক ভেরিয়েবলের মধ্যে, তাই আমাদের ডাবল কোটেশন দিয়ে এখানেও একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। যেহেতু এই সামটাও কিন্তু আমরা ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করেছি, তাহলে এর ফরম্যাট স্পেসিফায়ারও কিন্তু হবে পার্সেন্টেজ ডি। আর এখানে আমরা কয়টা ফলাফল পাচ্ছি, একটা ফলাফল পাচ্ছি, শুধুমাত্র এই সাম নামক ভেরিয়েবলের মধ্যে আমরা ফলাফলটা পেয়ে যাচ্ছি, তাই আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার।
এরপর আমাদের কোন ভেরিয়েবলের মধ্যে ফলাফল আসতেছে, সাম নামক ভেরিয়েবলের মধ্যে ফলাফলটা আসতেছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব সাম। এটুকু লিখলে কি হবে, আমাদের ফলাফলটা তৈরি হবে এবং আমাদের যে ফলাফল আসবে ইনপুটের উপর ভিত্তি করে সেই ফলাফলটাই আমাদের প্রোগ্রাম প্রকাশ করবে। এরপর আমি বলেছিলাম যে মেইনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং সেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শেষ করতে হয়। তাহলে এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি তাহলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এত সময় দেখলে যে কীভাবে কিবোর্ড থেকে দুটো সংখ্যা নিয়ে তাদের মধ্যে যোগ করতে হয়। তো এখান থেকে তোমরা আরও কিছু প্রোগ্রাম লিখতে পারবে। তো আমি সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এখন যদি তোমরা যোগ না করে যে কিবোর্ড থেকে দুটো সংখ্যা নিয়ে তাদের মধ্যে বিয়োগ করতে চাও তাহলে কি করতে হবে। তো এই অংশটাই প্রায় ঠিক থাকবে, সামান্য যা কোথাও একটু পরিবর্তন হবে। এই পরিবর্তনটা তোমরা একটু খেয়াল করো যে প্রথমত প্লাস চিহ্নের পরিবর্তে তোমরা একটু মাইনাস চিহ্ন ব্যবহার করবে যেহেতু তোমরা বিয়োগ করতেছ। আর তোমাদের এই ভেরিয়েবলগুলো একটু পরিবর্তন করে দিতে হবে, যেহেতু এখানে ছিল সামেশান অর্থাৎ আমরা যোগ করব, এখন আমরা করতেছি বিয়োগ, তাহলে আমাদের একটু সাবট্রাক্ট অর্থাৎ যে বিয়োগ করব সেই ভেরিয়েবল আমাদের ব্যবহার করতে হবে। তাহলে সামের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব সাবট্রাক্ট, সংক্ষিপ্ত রূপ হচ্ছে SUB। তাহলে এখানেও আমাদের SUB দিতে হবে এবং এখানেও আমাদের SUB দিতে হবে। তোমরা একটু খেয়াল রাখবে যে ভেরিয়েবল এখানে তুমি যে নাম ব্যবহার করবে এখানেও সেই একই নাম ব্যবহার করতে হবে এবং এখানেও সেই একই নাম ব্যবহার করতে হবে এবং ক্যারেক্টারগুলো তোমার ঠিক থাকতে হবে। যেখানে তুমি যদি এসটা বড় হাতের ব্যবহার করো তাহলে এখানেও তোমার এসটা বড় হাতের ব্যবহার করতে হবে। তাহলে এটা ছিল তোমাদের যে দুটো সংখ্যা কিভাবে বিয়োগ করতে হয় তার প্রোগ্রাম। এখন যদি তোমরা চাও যে ভাগ করতে চাও, যে কিবোর্ড থেকে দুটো সংখ্যা নেবে তাদের মধ্যে তুমি ভাগ করবে, তাহলে একদমই সহজ। তাহলে এখানে মাইনাস চিহ্নের পরিবর্তে তুমি ভাগ চিহ্নটা ব্যবহার করবে। আরেকটা বিষয় খেয়াল রাখবে যে সি প্রোগ্রামে যখন আমরা প্রোগ্রাম লিখব তখন কিন্তু আমরা এর আগে যে ভাগ চিহ্ন ব্যবহার করতাম এই চিহ্নগুলো ব্যবহার করা যায় না। এই ভাগ চিহ্নটাকে যে স্ল্যাশ চিহ্ন আছে এই স্ল্যাশ চিহ্নটা দ্বারা কিন্তু এই ভাগ চিহ্ন বোঝায়। এরপর আমাদের ভেরিয়েবলের পরিবর্তন করে দিতে হবে। তাহলে সাবের পরিবর্তে আমাদের লিখতে হবে ডিভিশন। তাহলে সংক্ষেপে আমরা লিখলাম DIV, অর্থাৎ আমরা কী করবো এখন ভাগ করব। তাহলে আমাদের সব জায়গাতেই ভেরিয়েবলের পরিবর্তন করতে হবে। তাহলে এখানেও লিখবো আমরা DIV, তাহলে এখানেও আমাদের লিখতে হবে DIV। এরপর যদি আমরা গুণ করতে চাই অর্থাৎ মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের কি করতে হবে, ভাগের পরিবর্তে আমাদের গুণ চিহ্ন ব্যবহার করতে হবে। তবে সেই গুণ চিহ্নটা হচ্ছে সি প্রোগ্রামে স্টার চিহ্নটাকে গুণ চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে ক্রস চিহ্ন আমরা ব্যবহার করতাম গুণ চিহ্ন, এই চিহ্ন কিন্তু আমরা সি প্রোগ্রামে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণের ক্ষেত্রে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে এবং ভেরিয়েবলগুলো পরিবর্তন করে দিতে হবে। কারণ আমরা যেহেতু গুণ করতেছি তাহলে আমরা লিখব, সংক্ষেপে লিখি যে মাল্টি, পুরো অংশটা না লিখে মাল্টিপ্লিকেশান, তাহলে সংক্ষেপে লিখলাম মাল্টি। তাহলে এখানেও আমাদের লিখতে হবে মাল্টি, এখানেও আমাদের লিখতে হবে মাল্টি। এখন কথা হচ্ছে যে আমরা কি শুধুমাত্র দুটো সংখ্যা নিয়েই কাজ করব, দুটো ইনপুট নিয়েই কাজ করব, আমরা কি আরও বেশি ইনপুট নিতে পারবো না? তুমি ইচ্ছা করলে এখানে অনেকগুলো ইনপুট ব্যবহার করতে পারো, ভেরিয়েবলের সংখ্যা বৃদ্ধি করে দিবে, তাহলে তুমি অনেকগুলো সংখ্যা নিতে পারবে। যেমন আমরা যদি এখন দুটা না নিয়ে যদি তিনটা সংখ্যা নিতে চাই তাহলে কি করব, আমরা আর একটা ভেরিয়েবল বৃদ্ধি করে দেব। তাহলে এখানে কি করব, ABC। আবার যেহেতু আমরা তিনটা সংখ্যা নিয়েছি তাহলে আমাদের তিনটা সংখ্যা ইনপুটও নিতে হবে। তাহলে আমরা এখানে
যে দুইটা পার্সেন্টেজ ডি ব্যবহার করেছিলাম, এম% বি ব্যবহার করেছিলাম, এখানেও আমাদের কিছু বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যে 3টা পার্সেন্টেজ ডি ব্যবহার করব। 3টা পার্সেন্টেজ ডি আমরা এখানে ব্যবহার করব। আর এখানে এম% বি, আরেকটা অংশ আমাদের ব্যবহার করতে হবে, যে এম%সি, তাহলেই হবে। আর এখানে এ বি গুণ করছি, তাহলে সিটাগো এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে আমরা কী করব, সিটাগো এর সাথে নিয়ে নিব। তাহলে কিন্তু আমরা 3টা সংখ্যারও গুণ করতে পারবো বা যোগ করতে পারবো। এরপর যদি আমরা একটু কোনো সংখ্যার গড় বের করতে চাই, তাহলে কিন্তু আমরা পারবো। এটাও খুবই সহজ, যেহেতু আমরা যোগ করতে পারছি, তাহলে কোনো সংখ্যার গড়টাও আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে সেটা কীভাবে বের করা যায় আমরা একটু খেয়াল করো। আমরা 3টা সংখ্যারই গড় বের করি। তো গড় মানে হচ্ছে কি, যে এভারেজ কোনো সংখ্যা, ইংলিশে বলা হয় কি এভারেজ। তাহলে আমরা এখানে এভিজি নামক ভেরিয়েবল ব্যবহার করব, যে এভারেজ এভিজি, 3টা সংখ্যার গড় আমরা বের করব। তো গড় বের করার সূত্র আমরা নিশ্চয়ই জানি, যে কতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো যোগ করব আমরা, যোগ করে সেই সংখ্যাগুলোর পরিমাণ দ্বারা আমরা ভাগ করব। যে 3টা সংখ্যা আছে তাহলে আমরা 3টা সংখ্যা যোগ করব, আর 3 দ্বারা আমরা কী করব, ভাগ করব। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা একটু পরিবর্তন করে দেবো, যে এখানে আমাদের কী ব্যবহার করতে হবে, এভি, যেহেতু আমরা গড় ব্যবহার করতেছি। আর এখানে 3টা সংখ্যা আমরা কী করবো, যোগ করবো। প্রথমে যোগ, তারপর 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যে আগে যে ভাগ করে আসছি, সে দাগ দিয়ে 3, এভাবে ভাগটা করা যাবে না। ভাগটা করার জন্য এখানে আমরা একটা ব্র্যাকেট দিব, আর ভাগের কাজ, প্লাস চিহ্নটা ভাগের কাজ করে, তাহলে প্লাস চিহ্ন দিব। এরপর সংখ্যা আছে 3টা, তাহলে 3 দ্বারা ভাগ দিব, এতে আমরা সেমিকোলন দিব। তাহলে কিন্তু এই 3টা সংখ্যার গড় বের হয়ে আসবে। আর এখানে মাল্টির পরিবর্তে আমরা লিখব এভিজি, আর যা আছে তাই থাকবে। এইভাবে আমরা 3টা সংখ্যার গড় বের করতে পারবো। 3টা সংখ্যা, 4টি সংখ্যা আমরা যত খুশি এখানে ভেরিয়েবল ব্যবহার করে সেগুলোর আমরা গড় বা যোগ বা গুণ এগুলো আমরা করতে পারবো। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রোগ্রামিংয়ের এটা কিন্তু একদম শুরু। এই অংশগুলো যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। ক্লাস এই পর্যন্তই, তোমরা এগুলো একটু নোট করে নিবে, তাহলে ভালো বুঝতে পারবে। আর ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রোগ্রামিংয়ে সামনে যে কঠিন অংশগুলো আছে সেগুলোতে আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই।